আচ্ছা, প্রথমে হচ্ছে প্রথম মকটা ডিসকাস করবো, যে মকটা মাঝখানে হয়ে গেছে। মানে ওই 25 মার্কসের যে আগের মক টেস্টটা তোমরা দিয়েছিলে, ফার্স্ট মকটা। আর তারপরে হচ্ছে কালকে যে মক টেস্টটা হয়েছে সেই মক টেস্টের কোশ্চেনটা ডিসকাস করবো। তো এটা হচ্ছে এই ফার্স্ট মক টেস্টের পেপার। ফার্স্ট মক টেস্টের দেখো এই কোশ্চেনের সেটটা ছিল পুরোপুরি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা দেখো, এখানে এখানে ছিল CH2MnCO5 + CO, ওখান থেকে MnCO3CO5 হচ্ছে। এই স্টেপটা অ্যাকচুয়ালি বা এক্সপ্লেন দ্য মেকানিজম অফ দ্য ফলোইং এটা দেখাতে বলা হয়েছিল। এক্সপ্লেন দ্য মেকানিজম অফ দ্য ফলোইং, এটা হচ্ছে সিম্পল ছিল। এটা হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে। মাইগ্রেটরি ইনসারশনটা কিরকম ভাবে হচ্ছে সেটা শুধু দেখানোর দরকার। সেখানে কোনো আলাদা মেকানিস্টিক স্টেপ দেখানোর কিছু নেই। এক্সপ্লেন দ্য মেকানিজমে শুধুমাত্র মাইগ্রেটরি ইনসারশন যে হচ্ছে সেইটুকু এখানে দেখালেই এনাফ, যে সিও অ্যাকচুয়ালি MnCH2, এই যে বন্ডটা আছে MnCH2 বন্ডের মাঝখানে ঢুকছে। এইটুকুই শুধু আমাকে দেখাতে হবে, তাতেই হবে যে MnCO হচ্ছে, তারপরে সিও অ্যাডিশন হচ্ছে। মানে আমাকে যদি এটা দেখাতে হতো, তাহলে আমি এটা এরকম ভাবে দেখাতাম অনেকটা, যে প্রথম হচ্ছে আমার রয়েছে MnCO5CH3, এটার নিচে আমি লিখবো টোটাল 18 ইলেকট্রন। ওটার মধ্যে কি হবে, ওটা হচ্ছে আবার সিও মাইগ্রেটরি ইনসারশন হচ্ছে, অথবা এটাকে আমরা কি বলি, 1-1 ইনসারশন। 1-1 ইনসারশন। আর এটাকে আমরা আলাদাভাবে এঁকে দিতে পারি। আঁকাটা কি হবে দেখো, এখানে দখলে এখানে আমি CH3 করলাম, সিও 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 এটা করলাম। তাহলে এই সিওটা কি হচ্ছে, এই সিওটা অ্যাকচুয়ালি ভেঙে মানে এই মাঝখানে ঢুকছে। এই সিওটা যদি মাঝখানে ঢুকে তাহলে আমার কিরকম দেখতে হবে, Mn C ডবল বন্ড O CH3, এখানে সিও রইল, সিও এটা রইল। এরপর যখন আবার একটা আমি সিও দিচ্ছি, তখন আমি এখানে লিখবো, এই স্টেপটা হচ্ছে আমার সিও অ্যাডিশন। সিও অ্যাডিশন যদি হয়, তাহলে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে Mn, এখানে COCH3 রইল, আর বাকি জায়গায় আবার সিও এলো। অনেকে তোমরা মাইগ্রেটরি ইনসারশনটা যখন হচ্ছে সেখানে আর একটা আলাদা মেকানিজম দেখাচ্ছ, যেটা যত সম্ভব প্রীতমের খাতাতে মনে হয় আমি দেখেছিলাম, বা আলাদা আর অন্য কারোর খাতাতেও দেখে থাকতে পারি, আমার অতটা মনে পড়ছে না। কিন্তু সিওটা যখন অ্যাড হচ্ছে বা সিওটা যখন মাইগ্রেটরি ইনসারশনে যাচ্ছে, সেইখানে তোমরা আলাদা আর একটা কোনো মেকানিজম দেখাচ্ছ, যে সিওর সাথে ওটা একটা পার্শিয়াল একটা বন্ডিং হচ্ছে। ওরকম কোনো মেকানিজম দেখানোর দরকার নেই। সিম্পল সিও ওখানে যখন লিখছো, এখানে সিও কিন্তু লেখার দরকার নেই, এই জায়গাটা ভুল হয়েছে, এইটা লেখার দরকার নেই। 1 মিনিট, এইটা লেখার কোনো দরকার নেই। তোমরা শুধুমাত্র যেটা দেখাবে সেটা হচ্ছে সিও মাইগ্রেটরি ইনসারশন নিচে লেখো একসাথে, কারণ ওটা দেখলে মনে হচ্ছে সিও আমরা অ্যাড করেছি। এখানে লেখো সিও মাইগ্রেটরি ইনসারশন, আর ব্র্যাকেটে লিখে দাও 1-1 ইনসারশন। 1-1 ইনসারশন যদি হয়, তাহলে কি হচ্ছে, সিওটা একটা MnCH3 বন্ডের মাঝখানে ঢুকলো। তাহলে সেখানে আমার কি হবে, এটার এতে লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমার 16 ইলেকট্রন রুল হলো, অথবা 16 ইলেকট্রন কমপ্লেক্স হলো। তারপরে যে স্টেপটা হবে সেটা হচ্ছে সিম্পল সিও অ্যাডিশন। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে সিও মাইগ্রেটরি ইনসারশন, দ্যাট ইজ দ্য 1-1 ইনসারশন, অ্যান্ড সেকেন্ড স্টেপ উড বি দ্য সিও অ্যাডিশন রিয়াকশন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সেকেন্ড রিয়াকশনটা দেখো, সেকেন্ড রিয়াকশনটা লেখা আছে অ্যাসিটাইলেশন অফ ফেরোসিন মে প্রডিউস either 1 or 3 1, 1' disubstituted isomers which actually takes place and why। দেখো এখানে একটাও হতে পারে, অথবা 1, 1' যে ডাইসাবস্টিটিউটেড আইসোমার আছে সেটা তিনটেও হতে পারে। এই প্রশ্নটা আমি করিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি ওখানে কি হয়, ওখানে একটাই হয়। আর এই একটাই হয়, তার কারণটা কি, কারণ ফেরোসিনের ওখানে ফ্রি রোটেশন হচ্ছে, তার প্রমাণ। এবং এই অ্যান্সারটা লেখানোও আছে। আর এই অ্যান্সারটা যখন লিখছো, তার সাথে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমাকে লিখতে হবে, যে অ্যাসিডাইলেশন অফ ফেরোসিনের যে রিয়াকশনটা আছে, অ্যাসিডাইলেশন অফ ফেরোসিনের রিয়াকশনটা লিখতে হবে, হুইচ ওয়ান অ্যাকচুয়ালি টেক্স প্লেস, এইটা কিন্তু লিখতে হবে। দেখো কোশ্চেনের যে অ্যান্সারটা যখন করবে, কোশ্চেনের অ্যান্সারটা করার সময় তুমি আগে পার্ট বোঝো, কি যে নাম্বারটা কিরকম ভাবে পাবো। একটা কোশ্চেন আছে, একটা অ্যান্সার করে দিলাম, তা নয়, অ্যাকচুয়ালি অ্যান্সারটা কিরকম ভাবে করবে তার পার্টটা বুঝতে হবে কিরকম ভাবে করবো। এইখানে দেখো কোশ্চেনের তিনটে পার্ট, অ্যাসিডাইলেশন অফ
ferrocene may produce either 1 or 3 1, 1 prime disubstituted isomers. তাহলে প্রথম উচিত আমার যে রিঅ্যাকশনটা দেখানো, তাহলে আমি প্রথম রিঅ্যাকশনটা দেখাবো। সেকেন্ড কি, which one actually takes place, সেটা আমি এবারে লিখবো যে acetylation of ferrocene will only produce only 1 prime disubstituted isomer, and why, এবং কেন এটা করছে তার কারণ বলবো। কারণ ওটা হচ্ছে ফ্রি রোটেশন হচ্ছে, ফ্রি রোটেশনের কারণে অ্যাকচুয়ালি আমরা যেটা পাই সেটা আমরা একটাই 1, 1 প্রাইম পাই। যদি ফ্রি রোটেশন না হতো তাহলে আমি 3টে পেতাম। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, 2 এ বলছি, সেকেন্ড কোশ্চেনের ফার্স্ট পার্ট, VCO6 readily reacts with Na to give Na VCO6, why? এখানে প্রথম যেটা আমাকে করতে হবে, VCO6 এর ইলেকট্রনিক ক্যালকুলেশন অথবা টোটাল ইলেকট্রন ক্যালকুলেশন আমায় দেখাতে হবে। টোটাল ইলেকট্রন ক্যালকুলেশন তোমরা যখন করছো তখন সিম্পল 17 ইলেকট্রন কমপ্লেক্স বলে তোমরা লিখে দিচ্ছ, তা কিন্তু করলে হবে না। VCO6 এর টোটাল ইলেকট্রনিক ক্যালকুলেশনটা আমায় দেখাতে হবে, মানে সেপারেটলি যে ভ্যানাডিয়ামের জন্য কটা, 6টা কার্বনিলের জন্য কটা, যদি আমাকে দেখাতে হয় তাহলে আমি 2a বলছি। 2a আমি এরকম ভাবে লিখবো যে ভ্যানাডিয়ামের জন্য কটা ইলেকট্রন, 6টা CO, তাহলে 6টা COর জন্য 6 × 2, তাহলে 12টা ইলেকট্রন, টোটাল আমার আসছে 17 ইলেকট্রন, এটা 5টা হলো 17 ইলেকট্রন। এবার আমি বলবো যে VCO6 হচ্ছে আমার 17 ইলেকট্রন কমপ্লেক্স। VCO6 17 ইলেকট্রন কমপ্লেক্স হওয়ার কারণে একটা ইলেকট্রন সে নিতে চাইবে যাতে সে 18 ইলেকট্রন ফর্ম করে, তাই সে সোডিয়ামের সাথে রিঅ্যাক্ট করছে। কারণ NaVCO6 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি AVCO6 মাইনাস ফর্ম করে, অথবা সোডিয়াম থেকে একটা ইলেকট্রন পেয়ে ও 18 ইলেকট্রন রুল ফর্ম করছে অথবা 18 ইলেকট্রন ফর্ম করছে। ক্লিয়ার হয়েছে? তাই এখানে কিন্তু টোটাল ইলেকট্রনিক ক্যালকুলেশনটা দেখাতে হবে। শুধুমাত্র 17 ইলেকট্রন যদি লিখে দাও তাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। তারপর এটা দেখো লেখা আছে মেনশন দ্য স্ট্রাকচার অফ ফেরোসিন, ফেরোসিনের স্ট্রাকচারটাকে মেনশন করতে, যে স্যান্ডউইচ স্ট্রাকচার এবং প্রত্যেকটা ওই পরফাইরিন রিং এর মধ্যে ডিস্টেন্স কত, প্রত্যেকটা পরফাইরিন রিং কিরকম ভাবে আছে একের সাথে অপরের ডিস্টেন্স, আয়রন থেকে পরফাইরিন রিং এর ডিস্টেন্স কত, স্যান্ডউইচ স্ট্রাকচারটার অল ওভার দেখতে কিরকম, এগুলো পুরোটা তোমার স্ট্রাকচারটাকে মানে মেনশন করতে বলেছে। অ্যান্ড হাউ উড ইউ অক্সিডাইজ ফেরোসিন টু ফেরোসিনিয়াম আয়ন, এই কিভাবে তুমি ফেরোসিন থেকে ফেরোসিনিয়াম আয়ন অক্সিডাইজ করবে সেটা লিখতে বলেছে, তার করসপন্ডিং প্রোডাক্ট। এই প্রশ্নটা পুরোটাই তোমাদের খাতায় লেখানো আছে, দুটো পার্ট ছিল দেখো, মেনশন দ্য স্ট্রাকচার অফ ফেরোসিন, ফেরোসিনের স্ট্রাকচারটাকে মেনশন করতে হবে, সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু ডেসক্রিপটিভ পার্ট, কারণ এটা অ্যাকচুয়ালি কি ছিল, অ্যাকচুয়ালি ছিল প্রথম মানে এ পার্টগুলো যত সম্ভব 3 মার্কস ছিল, আর বি পার্টগুলো 2 মার্কসের কোশ্চেন ছিল, তাই তো নাকি উল্টো ছিল? হ্যাঁ, এইগুলো যত সম্ভব না, এইগুলো মনে হয় তাহলে 2 মার্কসের ছিল। এখানে যে মনে করো এই যে বি পার্টটা যদি 3 মার্কসের কোশ্চেন থাকে তাহলে সিম্পল হচ্ছে হাফ হাফ হচ্ছে 1.5 তাহলে দেখো মেনশন দ্য স্ট্রাকচার অফ ফেরোসিন, আমি একবারও বলবো না স্ট্রাকচার অফ ফেরোসিনটাকে তুমি যখন মেনশন করতে যাচ্ছ সেটা খুব ছোট অ্যান্সার, তা নয়। দেন 1.5 মার্কসের ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে অ্যান্সারটা একটু হলেও বড়। অ্যান্ড হাউ ইউ ডু অক্সিডাইজ ফেরোসিন টু ফেরোসিনিয়াম আয়ন, এটা তুলনামূলকভাবে ছোট, তাই এই কোশ্চেনের পার্টটা 2+1ও হতে পারে, 1.5 করে দুটো পার্ট হতে পারে। কিন্তু এইটা মনে রাখবে যে এই কোশ্চেনটা তুলনামূলকভাবে একটু ব্রড, মানে কোশ্চেন একটু বেশি লিখতে হবে, কারণ একটাই, কারণ 2A মানে 2A পার্টের যে কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনের এ পার্টটা সেটা কিন্তু অনেক ছোট অ্যান্সার, তাই অল ওভার যদি বলো কোশ্চেনটা ঠিক আছে, এমন কিছু বড় নয়। আচ্ছা, থার্ড কোশ্চেনটায় আমরা যাচ্ছি। দেখো থার্ড কোশ্চেনটার ফার্স্ট পার্ট এ পার্টটা লেখা আছে, দ্য কমপ্লেক্স M-6C6H6CO2 all over to obey the 18 electron rule and has one metal double bond, predict, aim and draw the probable structure of the complex। এই কোশ্চেনটা যখন তোমরা করছো, কোশ্চেনটায় একটাই শুধু একটু ভুল হচ্ছে। ভুলটা কি? ভুলটা হচ্ছে অল ওভার ক্যালকুলেশনটা তোমরা দেখাচ্ছ না, তোমরা একেবারে এমনি লিখে দিচ্ছ যে ওই এটা তোমার 12 ইলেকট্রন প্লাস 24 ইলেকট্রন, এটা করলে কিন্তু সেম জিনিস ফুল মার্কস তোমরা পাবে না। যদি আমি 3A বলছি, যখন 3A আমি সলভ করছি তখন আমার কি লেখা আছে দেখো, আমাকে এটা লিখতে হবে eta6C6H6, এটা কটা আছে? দুটো, তাহলে এর জন্য হচ্ছে 2 × 6 মানে
হচ্ছে আমার 12টা ইলেকট্রন। আমার দুটো মেটাল আছে, তাহলে দুটো মেটালের জন্য আমি ধরে নিচ্ছি 2 ইন্টু এক্স, তাহলে হচ্ছে আমার 2x ইলেকট্রন। তাহলে দুটো মেটাল থাকলে আমার মেটাল মেটাল একটা বন্ড থাকবে, তাহলে তার জন্য হবে আমার 2 ইলেকট্রন। আর আমার কার্বনিল কটা আছে এখানে? কার্বনিল আছে সেই অনুযায়ী আমার 4টে, তাহলে আমার 4টে কার্বনিল আছে, 4টে কার্বনিলের জন্য আমার হবে 4 ইন্টু 2 ইকুয়ালস টু 8 ইলেকট্রন। এরকম ভাবে তোমাকে পুরো জিনিসটা দেখাতে হবে আগে। তাহলে এখানে টোটাল কত আছে? 12 দুয়ে 8 আর 2 10, 22, তাই তো? 22 প্লাস 2x এরকম একটা কিছু আসছে। আমি পুরো ক্যালকুলেশনটা করছি না, কিন্তু তোমাকে দেখাতে হবে এটা। এইরকম ভাবে কিন্তু লিখে দিলে হবে না যে 12 প্লাস 2x প্লাস 2 প্লাস 8 ইকুয়ালস টু হচ্ছে আমার 36। এই রকম লিখে দিলে কিন্তু জিনিসটা হবে না, এটা হবে না। আমায় যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই রকম ভাবে লিখতে হবে পুরো জিনিসটা, যে টোটাল কন্ট্রিবিউশনটা কোথা থেকে আসছে। কন্ট্রিবিউশনটা তুমি যদি না লেখো তাহলে সেম জিনিস তুমি ফুল মার্কস পাবে না। তুমি কিছুটা মার্কস অবশ্যই পাবে কারণ ঠিক করছো, কিন্তু ফুল মার্কস কখনোই পাবে না। তাই কার কতটা ইলেকট্রনিক কন্ট্রিবিউশন আছে বা কার থেকে কতটা ইলেকট্রন আসছে সেটা তোমাকে দেখাতে হবে। 3 এর বি পার্ট বলছি, 3 নাম্বার কোশ্চেনের বি পার্ট। ফেরোসিন আন্ডারগোজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এট এ ফাস্টার রেট ইন কম্পেয়ার টু বেনজিন, এক্সপ্লেন। এই এক্সপ্লেনেশনটা সবার ঠিক আছে কারণ এটা আমি খাতায় লিখিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, যখন তোমরা কোনো জিনিস এক্সপ্লেন করছো তখন তোমাকে একটা এক্সাম্পল অবশ্যই দিতে হবে। ফেরোসিনের কোনো রিয়াকশনের এক্সাম্পল, সেই এক্সাম্পলটা তোমরা কেউ দিচ্ছ না। ফেরোসিন আন্ডারগোজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এট এ ফাস্টার রেট ইন কম্পেয়ার টু বেনজিন, যখন কোশ্চেনটাকে এক্সপ্লেন করছো এক্সপ্লেনেশনের পরে একটা এক্সাম্পল অবশ্যই দিতে হবে, যেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ফেরোসিনের ক্ষেত্রে হচ্ছে সেই রকম একটা এক্সাম্পল তোমাকে ওখানে অবশ্যই দিতে হবে। 4 নম্বর কোশ্চেনের এ পার্ট বলছি, হোয়াট ইজ অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন। অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশনের এখানে ডেফিনেশন চেয়েছে। যখন ডেফিনেশন চেয়েছে, যেরকম ডেফিনেশনটা আমি লিখেছি সেই ডেফিনেশন তো তুমি দেবেই। তারপরে দেখো লেখা আছে এক্সপ্লেন উইথ এ সুইটেবল এক্সাম্পল। যখন তুমি সুইটেবল একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করছো তখন কিন্তু তোমাকে এই পুরোপুরি জিনিসগুলো লিখতে হবে, যে +2 অক্সিডেশন স্টেট এখানে বেড়ে যায়, এখানে টোটাল কোঅর্ডিনেশন নাম্বার আমার বেড়ে যায়, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্টসও এখানে 2 বেড়ে যায়। জিনিসটা বুঝতে পেরেছো? এক্সপ্লেন করতে বলেছে মানে তোমাকে অ্যাকচুয়ালি অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশনের জন্য ফলে কি কি হয় সেটা বলতে হবে, যে মেটালের অক্সিডেশন স্টেটটা +2 ইনক্রিজ করছে, কোঅর্ডিনেশন নাম্বার টোটাল +2 বাড়ে, এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্টসও আমার +2 বাড়ে। তার জন্য যে একদম তুমি যে উদাহরণটা দেখাচ্ছ সেই উদাহরণটাকে পিক আপ করে পার্টিকুলার তাই সেই মেটাল অ্যাটমটাকে নিয়ে বলতে হবে তা নয়, তুমি সিম্পলি বলো সেটা এটাকে দেখান এক্সাম্পলটাকে দেখানোর পরে, কারণ এক্সাম্পলটা দেখানোর পরে তুমি যেটা বলবে সেটা ওর সাথে মিলেও যাবে। তাহলে হোয়াট ইজ অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন, এখানে দেখো তোমার প্রথম ডেফিনিশন লিখতে হচ্ছে। সেকেন্ড জিনিস কি, সেকেন্ড জিনিস তুমি যদি পারো একটা ইন জেনারেল এক্সাম্পল দিলেও দিতে পারো, নাও দিতে পারো। ইন জেনারেল বলেছি, ইন জেনারেল মানে কি, মানে এ বি এরকম ভাবে, আমি বলছি রিয়েল এক্সাম্পল। তারপরে কিন্তু তোমাকে রিয়েল এক্সাম্পল দিতেই হবে, মাস্ট, রিয়েল এক্সাম্পল মাস্ট, এটা দিতেই হবে। তার সাথে এক্সপ্লেনেশনটা করতে হবে যে +2 অক্সিডেশন স্টেট বাড়ছে, কোঅর্ডিনেশন নাম্বার বাড়ছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কাউন্টসও সেখানে বাড়ছে, এবং কত করে বাড়ছে। আচ্ছা, বা নেক্সট প্রশ্ন বলছি 4 পার্টের বি, ডিফাইন হেপটিসিটি। ডিফাইন হেপটিসিটি মানে কি, হেপটিসিটিকে তোমাকে ডেফিনেশনটা দিতে বলেছে। আর ডেফিনেশন যদি সেখানে দিতে পারে, দেখো হেপটিসিটির যখন ডেফিনেশন দিতে বলছে সেখানেও কিন্তু তোমাকে এক্সাম্পল দিতে হবে। ডিফাইন হেপটিসিটির পরে যদি তুমি এক্সাম্পল না দাও তাহলে সেখানে হাফ মার্কস কাটলেও কাটতে পারে, এটা ডিপেন্ড করছে কি ধরনের মডিউল অথবা কি ধরনের অ্যান্সার পেপার ওরা সেট করবে। যেখানে ডেফিনেশন চাইছে সেখানে এক্সাম্পল যদি নাও চায় তাতেও তোমায় এক্সাম্পল দিতেই হবে। তাহলে ডিফাইন্ড হেপসিটি তুমি ডিফিনিশন লিখলে, তারপরে তুমি এক্সাম্পল দিলে। তারপরে দেখো যেটা বলেছে, গিভ এক্সাম্পলস অফ ট্রানজিশন মেটাল কম্পাউন্ডস ইনভলভিং বোথ eta1 eta5 eta3 eta5 মোড অফ বাইন্ডিং। দেখো এখানে তুমি যে eta1 eta5 এন্ড eta3 eta5 বাইন্ডিং দিচ্ছ, মানে কি একটা কমপ্লেক্সে eta1 eta5 আছে আর একটা কমপ্লেক্সে eta3 eta5 আছে। এইখানে তোমায় মনে রাখতে হবে যেখানে eta1 eta5 আছে সেই কমপ্লেক্সটা অথবা সেই কম্পাউন্ডসটা যখন তুমি ওখানে লিখছো তার করসপন্ডিং 18 ইলেকট্রন রুল ক্যালকুলেশন তোমাকে দেখাতে হবে। রুল ক্যালকুলেশন দেখানো মানে কি, সিম্পল আমি এটা লিখে দিলে হবে না যে 1 + 5 + মেটাল ইলেকট্রনস, এটা নয়। তাহলে এখানেও কিন্তু আমাকে প্রপার ইলেকট্রনিক ক্যালকুলেশন আমাকে দেখাতে হবে। প্রপার ইলেকট্রনিক ক্যালকুলেশন মানে কি, এই কোশ্চেনটা হচ্ছে তোমার 4 এর বি।
মনে করো প্রপার ইলেকট্রনিক ক্যালকুলেশন মানে আমি এরকম বলছি যে 4 এর বি দাগ, মনে করো আমি ইটা 1 ইটা 5 এর যেটা আছে ইটা 1 ইটা 5 এর আমি একটা করসপন্ডিং কমপ্লেক্স আমি একটা লিখলাম যে এখানে মেটাল আছে এরকম ভাবে, তাহলে আমি কিন্তু ইলেকট্রনিক ক্যালকুলেশনটা এরকম দেখাবো, এটা ইলেকট্রন, এবার ইটা 1 C5H5 তার জন্য আমার 1 ইলেকট্রন, ইটা 5 C5H5 তার জন্য আমার 5 ইলেকট্রন, আমি এরকম ভাবে দেখাবো। আমি কিন্তু এরকম ভাবে কখনোই দেখাবো না যে 1 প্লাস 5 প্লাস সামথিং, এইরকম ভাবে দেখালে হবে না, এরকম ভাবে দেখালে কিন্তু জিনিসটা কখনোই হবে না। তোমাকে কিন্তু প্রপার ইলেকট্রনিক কন্ট্রিবিউশনের ক্যালকুলেশন দেখাতে হবে। ওই এক লাইনে 1 প্লাস 5 প্লাস 8 প্লাস 8 ইকুয়ালস টু 18 ইলেকট্রন এটা দেখালে কিন্তু হবে না। প্রপার ইলেকট্রনিক ক্যালকুলেশন যেরকম ভাবে মেটালস এর কন্ট্রিবিউশন কতগুলো, ইটা 1 এর কন্ট্রিবিউশন কটা, ইটা 5 এর কন্ট্রিবিউশন কটা, সেটা করে টোটাল ইলেকট্রনিক কন্ট্রিবিউশন দেখাতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এ পার্টে যাচ্ছি। ফেরোসিন ক্যানট আন্ডারগো নাইট্রেশন এক্সপ্লেন। ফেরোসিন ক্যানট আন্ডারগো নাইট্রেশন এটা আমরা অলরেডি বলেছিলাম, তাহলে এই ফেরোসিন কেন যায় না সেটা তোমাকে বলতে হবে। এবার নাইট্রেশনের জন্য আমরা কি ইউজ করি, HNO3H2SO4 ইউজ করছি, এবং তার ফলে অ্যাকচুয়ালি কি তৈরি হচ্ছে সেটা তোমাকে দেখাতে হলো। তাহলে ফেরোসিন ক্যানট আন্ডারগো নাইট্রেশন এক্সপ্লেন, এটা খুবই সোজা। কারণ কি, আমি শুধুমাত্র এই দুটো সেন্টেন্স লিখছি যে আমরা নাইট্রেশনে HNO3H2SO4 ইউজ করছি, কিন্তু এখানে নাইট্রেশন না হয় এটা কি হয়, এটা অক্সিডেশন হয়। আর এক্সপ্লেন করতে বলেছে মানে কি, তোমাকে রিয়াকশনটা অবশ্যই লিখতে হবে, এটা একদম সোজা প্রশ্ন। 5 এর বি বলছি, ডিফাইন দ্য টার্ম অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন, এই কোশ্চেনে দুবার এসছে, তাহলে এখানে অক্সিডেটিভ অ্যাডিশনের টার্মটাকে ডিফাইন করতে হবে। এক্সাম্পল যদি আমাকে না চায় তাতেও কিন্তু আমাকে এক্সাম্পল এখানে দিতে হবে। এখানে দেখো এক্সাম্পল চাইনি, কিন্তু ডিফাইন দ্য টার্ম অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন যখন বলেছে তখন কিন্তু এক্সাম্পল তোমাকে দিতে হবেই। এক্সাম্পল যদি তুমি না দাও তাহলে কিন্তু এখানে মার্কস মানে ফুল মার্কস পাবে না। হ্যাঁ, এখানে তোমাকে এটা না লিখলেও হবে যে +2 অক্সিডেশন স্টেট বেড়ে যাবে, অথবা ওই কোঅর্ডিনেশন বা 2 বেড়ে যাবে, এগুলো না লিখলেও হবে, কারণ এখানে ওই ধরনের এক্সপ্লেনেশন চাইনি। এবার কি বলেছে, হোয়াট কন্ডিশনস মাস্ট বি মেড ফর সাচ এ রিয়াকশন টু অকার, কি ধরনের কন্ডিশনস এখানে দরকার ওই রিয়াকশনটাকে হওয়ার জন্য। তাহলে এখানে আলাদা একটা পার্ট আছে, এই পার্টটাকে তোমায় লিখতে হবে যে এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে না ইলেকট্রন রিচ হতে হবে, এই ধরনের পুরো জিনিসটা দরকার। এই পুরো কন্ডিশনস গুলো তুমি লিখবে। এই কন্ডিশনস গুলো লেখার পর কি বলেছে, হোয়াট ইজ দ্য রিভার্স অফ সাচ এ রিয়াকশন ইজ কল্ড, এই রিভার্স রিয়াকশনটাকে আমরা কি বলি। এবারে একটু বলি, যখন এই 5B তোমরা অ্যান্সার করছো, একটা এক্সামিনারের ক্ষেত্রে খুব অসুবিধা হয়, তুমি অ্যান্সারটাকে যখন এরকম ভাবে লেখো, মনে করো অ্যান্সারটাকে তুমি একটা প্যারাগ্রাফে তুমি এরকম ভাবে একটা লিখে যাচ্ছ এবং সেখানে তোমার 3টে পার্ট আছে, তাহলে সেই অ্যান্সারটাকে বোঝার অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে এক্সামিনারের অসুবিধা হয়। তাই আমি তোমাদের বলবো যে ওই জায়গাটা দেখো অ্যাকচুয়ালি 3টে পার্ট আছে কোশ্চেনটা সোজাসুজি। উইথ এক্সাম্পল আমি যদি বলি, তাহলে আমি অ্যাকচুয়ালি অ্যান্সার যখন করি বা আমার অ্যান্সার করার টেকনিক হচ্ছে, দেখো তুমি একটা বুলেট পয়েন্ট করো, বুলেট পয়েন্ট করে তুমি সেখানে ফার্স্ট পার্টের অ্যান্সার দাও। ফার্স্ট পার্টের অ্যান্সার মানে কি, ডিফাইন দ্য অক্সিডেটিভ অ্যাডিশন, তার সাথে তুমি করসপন্ডিং এক্সাম্পল লেখো, তারপরে তুমি অ্যাকচুয়ালি এই বুলেট পয়েন্ট করো, আর একটা বুলেট পয়েন্ট করো, বা এরকম ডবল করতে পারো বা সিঙ্গেলও করতে পারো, অসুবিধা নেই। তাহলে এখানে তুমি কি করছো, সেকেন্ড পার্টের অ্যান্সার দিচ্ছ, তারপরে আর একটা বুলেট পয়েন্ট করো, আবার এখানে সিঙ্গেলও দিতে পারো বা 3টে দিতে পারো, যেহেতু থার্ড পার্ট, সেখানে তুমি থার্ড পার্টের অ্যান্সার দাও। এইটা করার একটাই কারণ হচ্ছে, দেখো আলটিমেট তুমি অ্যান্সারটা লিখোছো, এক্সামিনার যদি সেটাকে প্রপারলি স্ক্রুটিনি না করে, হয়তো তার চোখে পড়লো না সেটা, তাহলে আলটিমেটলি লসটা তোমারই হবে, সেখানে এক্সামিনারের কিছু হবে না। তাই সেখানে এমনভাবে কোশ্চেনটার অ্যান্সার করো যাতে জিনিসটা পুরোপুরি সে দেখতে পায় বা পুরোপুরি তার চোখে পড়ে। কারণ হোয়াট ইজ দ্য রিভার্স অফ সাচ এ রিয়াকশন কল, এটা কি, এটা একটা লাইন তুমি লিখবে, হয়তো একটা লাইন তার চোখে পড়লো না, তুমি একটা মার্কস বেকার বেকার লস করবে। তার থেকে আমি বললাম ওই জন্য যে সব থেকে ভালো জিনিস হচ্ছে, তুমি কোশ্চেনের অ্যান্সারটাকে যখন করছো, কোশ্চেনের অ্যান্সারটাকে পার্ট ওয়াইজ সেটাকে মেনশন করো। মেনশন করলে কি হবে, তাহলে এক্সামিনারে দেখতে সুবিধা হবে এবং তোমার নাম্বার পাওয়ার চান্সটা তুলনামূলক বেশি থাকবে। আচ্ছা, এই কোশ্চেনটা ওই আবারও বললাম, দেখো ডিফাইন দ্য টার্ম অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন যখন বলছে, এখানে কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশনের কোনো এক্সাম্পল দেখাতে বলেনি, কিন্তু কোনো ডেফিনেশন চাওয়া মানে তোমাকে কিন্তু একটা এক্সাম্পল দিতেই হবে। আচ্ছা, 6 এর এটা বলছি,
rhodium P-ET3(3Cl) is not a suitable Wilkinson's type catalyst for hydrogenation of olefins. Explain. এই অ্যান্সারটা খুব সোজা ছিল, এটা আমি তোমাদের লিখিয়ে দিয়েছিলাম যে এর বদলে অ্যাকচুয়ালি PPHD কেন ইউজ করা হয়, আর তার করসপন্ডিং রিয়াকশনটা তোমাকে অবশ্যই দেখাতে হবে যে PET3 থাকলে অ্যাকচুয়ালি যে ফার্স্ট স্টেপটায় যে ডিসোসিয়েশনটা হচ্ছে না, একটা PET3 যে অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে না, সেই স্টেপটা কিন্তু অবশ্যই তোমাকে দেখাতে হবে। তুমি শুধুমাত্র যদি লিখে অ্যান্সার দাও তাহলে সেখানে কিন্তু ফুল মার্কস পাবে না। শুধু মানে ট্রাইথাইল ফসফিনের বদলে ট্রাইফিনাইল ফসফিন থাকলে অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে, এবং ট্রাইথাইল ফসফিন থাকলে ফার্স্ট স্টেপে যে ডিসোসিয়েট করছে একটা PET3 বেরিয়ে যাচ্ছে, সেই যে স্টেপটাতে প্রবলেমটা হচ্ছে সেটা থ্রু রিয়াকশন, সেটা কিন্তু তোমাকে মেনশন করতে হবে। 6 বি বলি ডিফাইন হাইড্রোফরমাইলেশন মানে কি, হাইড্রোফরমাইলেশনের ডেফিনেশনটা তোমাকে দেখাতে হচ্ছে। এক্সপ্লেইন দ্য মেকানিজম অ্যান্ড রাইট দ্য রোল অফ কোবাল্ট ক্যাটালিস্ট। তাহলে এখানে ফার্স্ট আমি বলবো এক্সপ্লেইন দ্য মেকানিজম না করে ফার্স্ট তুমি কোবাল্ট ক্যাটালিস্টের রোলটাকে লেখো, কারণ কোবাল্ট ক্যাটালিস্টের রোলটাকে লেখার পর তার অ্যাকচুয়ালি করসপন্ডিং তোমাকে ওই 6টা বা 5টা সিকোয়েন্স তোমায় দেখাতে হয় যে কোবাল্ট ক্যাটালিস্ট অনুযায়ী পুরো মেকানিজমটায় কি কি জিনিস হচ্ছে, এবং তারপরে তুমি মেকানিজমটাকে এক্সপ্লেন করো বা মেকানিজমটাকে লেখো, তাহলে এখানে ফুল মার্কস পাবে। তাহলে প্রথম তুমি হাইড্রোফরমাইলেশন রিয়াকশনের ডেফিনেশন দিলে, হাইড্রোফরমাইলেশনের রিয়াকশনের ডেফিনেশন দেওয়ার পর হাইড্রোফরমাইলেশন রিয়াকশনের যে মেন রিয়াকশনটা সেটা তুমি লিখে দাও, যে মেন রিয়াকশন হাইড্রোফরমাইলেশন রিয়াকশনে মেন কি হচ্ছে, ইন জেনারেল যে রিয়াকশনটা, সেই হাইড্রোফরমাইলেশন রিয়াকশনের ইন জেনারেল রিয়াকশনটা তুমি লেখো, কারণ এখানে যেহেতু ডেফিনেশন আছে তার করসপন্ডিং এক্সাম্পল বলে তো কিছু হবে না, তার করসপন্ডিং রিয়াকশন একটা হবে, সেই রিয়াকশনটা আমি লিখবো। তারপরে আমি কি করব, এক্সপ্লেইন দ্য মেকানিজম এন্ড রাইট দ্য রোল অফ কোবাল্ট ক্যাটালিস্ট। আমি যদি করি তাহলে কোবাল্ট ক্যাটালিস্টের রোল দিয়ে আগে শুরু করব, মেকানিজম দিয়ে শেষ করব। কেউ মেকানিজম আগে দেখালেও দেখাতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করব, কোবাল্ট ক্যাটালিস্টের আমি রোল দিয়ে শুরু করলাম। রোল দিয়ে শুরু করার পর তার সেখানে দেখবে যে রোলটা পুরোপুরি লেখার পর তার করসপন্ডিং অ্যাকচুয়ালি ওই 5টা বা 6টা এখানে পয়েন্ট করা আছে যে কি রকম ভাবে পুরোপুরি মেকানিস্টিক্যালি কাজটা হয়, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, এরকম ভাবে। তারপরে তুমি মেকানিজমটাকে লেখো, তাহলে সবকিছু হবে, কারণ তাহলে মেকানিজমটাকেও আমি এক্সপ্লেন করলাম এবং কোবাল্ট ক্যাটালিস্টের রোলটাকেও দেখালাম। কিন্তু ওই আমি শুধুমাত্র মেকানিজম এখানে দেখিয়ে দিলাম, কোবাল্ট ক্যাটালিস্টের রোল কিছু দেখালাম না, তাহলেও ফুল মার্কস পাবে না। এবং মেকানিজম দেখালাম, কোবাল্ট ক্যাটালিস্টের কোবাল্ট ক্যাটালিস্টটা কি কাজ করছে সেটা বললাম, কিন্তু অ্যাকচুয়ালি মেকানিজমটাকে যদি আমি এক্সপ্লেন না করি তাহলেও ফুল মার্কস পাবে না। মেকানিজমটাকে এক্সপ্লেন করা মানে কি, অ্যাকচুয়ালি স্টেপ ওয়াইজ কি ঘটছে সেটাকে বলা। সেটাকে দুরকম ভাবে বলা যায়, একটা হচ্ছে আমি খাতায় লিখিয়েছিলাম যে 1 2 3 4 5 করে অ্যাকচুয়ালি কিরকম ভাবে হচ্ছে, রাইট দ্য রোল অফ কোবাল্ট ক্যাটালিস্ট যখন করেছি সেখানেও লিখিয়েছি। তাছাড়া আর একটা জিনিস করা যায় যে যখন আমরা মেকানিজমকে এক্সপ্লেন করছি দেখবে আমি প্রত্যেক পার্টে বলেছি কি কি হচ্ছে। ফার্স্ট স্টেপ অ্যাসোসিয়েশন, হয়তো অক্সিডেটিভ এডিশন হচ্ছে, রিডাকটিভ এলিমিনেশন হচ্ছে, ইনসারশন হচ্ছে, আমি কিন্তু প্রত্যেক স্টেপটাকে মেনশন করিয়েছি। ওই মেনশন যে করছো ওটাই কিন্তু এক্সপ্লানেশন, তাই ওখানে তুমি যদি মেনশন করে দাও তাহলে মার্কস হারানোর চান্স হচ্ছে খুব কম, কারণ ওখানে তুমি লিখে দিচ্ছ মানেই হচ্ছে এক্সপ্লেন করছো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনের ফার্স্ট পার্ট, N2 and CO are isoelectronic molecules but Mn2 complexes are much weaker comparable to MCO complex, offer a reasonable explanation। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি আগের দিন লিখে দিয়েছি যে নাইট্রোজেন এন্ড CO আর আইসোইলেকট্রনিক, কারণ দুটোকেই যদি ইলেকট্রন ক্যালকুলেশন করি তাহলে আমরা 14 ইলেকট্রন পাবো। আর N2 যখন হচ্ছে অ্যাকচুয়ালি কি, N2 তো পাই অ্যাকসেপ্টর হিসেবে সেরকম বিহেভ করতে পারে না, CO পাই অ্যাকসেপ্টর হিসেবে বিহেভ করে, এটা একটা কারণ বলেছিলাম, এটা সেকেন্ড কারণ বলেছিলাম। আর ফার্স্ট রাউন্ড আর একটা বলেছিলাম যে নাইট্রোজেন থেকে যখন সিগমা ডোনেশন হচ্ছে সেটা তুলনামূলকভাবে একটা সিগমা বন্ডিং মানে বন্ডেড অরবাইটাল বলতে পারো, আর তুলনামূলকভাবে সিওর যেটা থেকে ডোনেট হচ্ছে, সিওর যে অরবাইটাল থেকে, সেটা হচ্ছে তুলনামূলকভাবে তার মধ্যে অ্যান্টি বন্ডিং ক্যারেক্টার বেশি। তাই অ্যাকচুয়ালি মানে আমরা যদি কম্পেয়ার করি এমসিও কমপ্লেক্সটা তুলনামূলকভাবে এম নাইট্রোজেন কমপ্লেক্সের থেকে অনেক বেশি পরিমাণে স্টেবল হয়। এটা আগের দিন যেটা লিখেছি সেখান থেকেই অ্যান্সারটা লিখলে হবে, কারণ এটা 2 মার্কসের কোশ্চেন, শর্ট অ্যান্সার। আচ্ছা, বিএডটা বলি। বিএডটা যখন তোমরা অ্যান্সার করছো দেখো 3টে পার্ট আছে এখানে। 3টে পার্টের মধ্যে সিম্পল আমরা যেরকম ভাবে ক্যালকুলেশন তোমাকে দেখিয়েছি সেরকম ভাবেই এখানে ক্যালকুলেশন করতে হবে। আবারও এখানে বলি, এখানে কিন্তু এরকম ভাবে ক্যালকুলেশনটা করলে হবে না যে 4 × 9 + 12 × 2, এটা করলে হবে না। আমাকে ডিটেল ক্যালকুলেশন কিন্তু অবশ্যই দেখাতে হবে যে 4টে কোবাল্টের জন্য 4 × 9 মানে 36 ইলেকট্রন,
কার্বনিলের জন্য 12 × 2 মানে 24 ইলেকট্রন। আমাকে ক্যালকুলেশন কিন্তু ডিটেল দেখাতে হবে প্রত্যেকের ক্ষেত্রে। শুধুমাত্র একটাই আমি এখানে আলাদাভাবে বলবো যে 3 নম্বর পার্টটা এখানে আলাদা, কারণ 3 নম্বর পার্ট আলাদা মানে 3 নম্বরের ক্ষেত্রে আমি আলাদাভাবে এটা করিয়েছিলাম যে 11টা বন্ড এখানে আসবে, 11টা মেটাল মেটাল বন্ড, কিন্তু ইন অ্যাকচুয়াল আমরা যেটা পাই সেটা হচ্ছে 12টা মেটাল মেটাল বন্ড পাই। এটাকে তোমাদের উল্লেখ করতে হবে। আমি বি পার্টটা বলছি। বি পার্টের টোটাল 3টে অংশ আছে, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে 3টের ক্ষেত্রেই ডিটেল ক্যালকুলেশন দেখাতে হবে। শর্ট ক্যালকুলেশন দেখালে হবে না, যে 4 × 9 + 12 × 2 এরকম ভাবে ক্যালকুলেশন করলে হবে না। ডিটেল দেখাবে, 4টে কোভারেটের জন্য 4 × 9 36, 12টা কার্বনের জন্য 12 × 2 এরকম ভাবে দেখাবো। আমি লাস্ট পার্টটা বলছি যে 3 নম্বরটা যে RH6CO16 এর ক্ষেত্রে তোমরা যদি টোটাল ক্যালকুলেশন করো তাহলে 11টা মেটাল মেটাল বন্ড পাবে। কিন্তু স্পেশালি এটাকে আমি মেনশন করেছিলাম যে যখন যখন ক্লাসে করিয়েছি যে আমাদের অ্যাকচুয়ালি এখানে 12খানা মেটাল মেটাল বন্ড আসে। আমরা যদি অ্যাকচুয়ালি করি এই 12টা মেটাল মেটাল বন্ড আমি কিভাবে দেখাবো সেটাও আমি দেখিয়েছিলাম। সেটা তোমরা যদি নাও দেখাও তাতেও বলছি এখানে যে স্ট্রাকচারটা আঁকতে হবে তা নয়, কারণ শুধুমাত্র তোমাকে মেটাল মেটাল বন্ডটাকে বার করতে বলেছে, স্ট্রাকচারটা আঁকার দরকার নেই। কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা 12টা মেটাল মেটাল বন্ড পাই সেটা কিন্তু ওখানে মেনশন করবে, যে অ্যাজ পার স্পেকট্রোস্কোপি বা যাই কিছু যেটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে 12টা মেটাল মেটাল বন্ড আমরা দেখতে পাই। আচ্ছা, এটা তোমাদের মক 2 ছিল। মক 2 মানে হচ্ছে কালকে যেটা হয়েছে, সেখানে দেখো প্রথমটা ছিল ডু ইউ এক্সপেক্ট এনি রোটেশন অফ দ্য ইথিলিন মলিকিউল ইন জাইসেস সল্ট উইথাউট হ্যাম্পারিং দ্য স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স। এটা 3 মার্কসের কোশ্চেন ছিল। এই অ্যান্সারটা আমি পুরোপুরি তোমাদের ভালোভাবে লিখিয়েছিলাম, যে না আমরা অ্যাকচুয়ালি এই ফ্রি রোটেশনটা এক্সপেক্ট করি, কারণ ফ্রি রোটেশনটা মানে ওই ইথিলিন মলিকিউলের অ্যাকচুয়ালি হরাইজন্টাল বা ভার্টিক্যাল পজিশনের জন্য জাইসেস সল্টের স্টেবিলিটি মানে ওর পজিশন ওয়াইজ স্টেবিলিটির কোনো ডিফারেন্স থাকে না। কারণ আমরা সেখানে কি বলেছিলাম যে ও যদি ভার্টিক্যাল থাকে অথবা হরাইজন্টাল থাকে দুটোর ক্ষেত্রেই বন্ডিং হয়, দুটোর ক্ষেত্রেই ডি অরবিটালের সাথে বন্ডিং হচ্ছে। শুধুমাত্র প্রবলেম কি হচ্ছে, প্রবলেম হচ্ছে একটা স্টেরিক রিপালশনও ফিল করে, সেই জন্য প্রেফার করে অ্যাকচুয়ালি ওটা ভার্টিক্যালি থাকবে, হরাইজন্টাল থাকবে না বা ইন প্লেনে থাকবে না, আউট অফ প্লেন থাকবে। কিন্তু তার জন্য যে স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স হ্যাম্পার হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। তাই এই ডিটেল যেটা আমি লিখেছিলাম উইথ অরবিটাল ডায়াগ্রাম, সেই অ্যান্সারটাকে তোমাদের লিখতে হবে। সেকেন্ড দেখো বি আছে অলিফিন পলিমারাইজেশন বাই জিগলার ক্যাটালিস্ট ইনভলভস দ্য অলিফিন ইনসারশন ইনটু দ্য মেটাল অ্যালকিল বন্ড এক্সপ্লেন। এটা মানে কি, এটা হচ্ছে তোমাদের মেকানিজমটাকে কিছুটা হলেও তোমাদের তুলে ধরতে বলেছে, যে অলিফিন পলিমারাইজেশন বাই জিগলার ক্যাটালিস্ট যখন তুমি করছো সেখানে যে অলিফিন পলিমারাইজেশন হচ্ছে সেটাকে তোমাদের দেখাতে বলেছে মেটাল অ্যালকিল বন্ডের মধ্যে। মেটাল অ্যালকিল বন্ডের মধ্যে যে অলিফিন পলিমারাইজেশন যে এই পার্টটা তোমাদের দেখাতে হবে, দেখিয়ে বলতে হবে হ্যাঁ এখানে হচ্ছে, আর সেই অংশটুকু তোমাদের ভালোভাবে দেখাতে হবে। অথবা তোমাদের ওই অংশটুকু তো আলাদাভাবে তুমি দেখাতে পারবে না, তার আগের অংশটুকুও তোমাকে দেখাতে হচ্ছে, এবং ওই পার্টটাকে তোমাকে পার্টিকুলারলি মেনশন করতে হবে এবং ওই পার্টটুকুই তোমাকে এক্সপ্লেন করতে হবে। 1.2a, ওখানে এ বি দুটো লেখা হয়ে গেছে। 1.2a, হোয়াট প্রোডাক্টস ডু ইউ এক্সপেক্ট ওয়েন ইথিলিন অ্যান্ড ওই প্রপ 1 আর সেপারেটলি সাবজেক্টেড টু জিগলার ন্যাটা ক্যাটালিস্ট। হোয়াট প্রোডাক্টস ডু ইউ এক্সপেক্ট মানে শুধুমাত্র যে প্রোডাক্টটা লিখে দিলেই আমি 3 মার্কস পেয়ে যাব তা নয়, একদমই নয়। হোয়াট প্রোডাক্টস ডু ইউ এক্সপেক্ট মানে হচ্ছে তোমাকে কিন্তু মেকানিজম করে দেখাতে হবে, তবেই 3 মার্কস পাবে। মানে ইথিলিন দিয়ে তুমি একবার করবে এবং প্রপ 1 দিয়ে তুমি একবার করবে, এবং তার করসপন্ডিং মেকানিজম আমি দুটোর ক্ষেত্রেই দেখিয়েছিলাম। এবং প্রোডাক্ট আমি দুরকম ভাবে দেখাবো। একটা কি দেখাবো, একটা সিম্পল দেখাবো যে অ্যাকচুয়ালি অল ওভার এম দিয়ে দেখাবো যে ওই তোমার পলিইথিলিন তৈরি হয়েছে অথবা পলিপ্রোপাইলিন তৈরি হচ্ছে, এটা দেখাবো। আর একটা আমি বলেছিলাম কিরকম ভাবে দেখাবো, যে এন্ড স্টেপ যেটা হচ্ছে ওই বিটা হাইড্রোজেন এলিমিনেশন হচ্ছে, বিটা হাইড্রোজেন এলিমিনেশনের কারণে প্রোডাক্টটা যেরকম দেখতে হবে মানে পলিইথিলিনই হবে, কিন্তু অ্যাকচুয়ালি একটা সাইড কি রকম হবে, একটা সাইড নর্মাল থাকছে, একটা সাইডে তো ওরকম ভাবে ডবল বন্ড একটা সাইডে ডবল বন্ড থাকবে, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড থাকছে। তাই সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমায় দেখাতে হবে, এবং প্রোডাক্টটা আমি দুরকম ভাবে তাহলে দেখাচ্ছি, একটা কি ইন জেনারেল ফর্মে আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্ম। তাই দুটো ক্ষেত্রেই আমায় দেখাতে হবে যেরকম ভাবে আমি ক্লাসে করিয়েছিলাম, আর এটা খুব ভালোভাবে আমি করিয়েছিলাম। এমনকি এই CH3 CH ডবল বন্ড CH2 এর ক্ষেত্রে দেখবে একটা ব্রাঞ্চ আসবে, CH3 সবসময়ের জন্য একটা করে CH3 ব্রাঞ্চ আসবে। আর এটা আমি তোমাদের ক্লাসেও করিয়েছিলাম। দুটো আলাদা ভাবে আমি প্রোডাক্টটাকে দেখিয়েছিলাম, যে একটা ইন জেনারেল টাইপ আর একটা হচ্ছে অ্যাকচুয়াল যে মেকানিজমে প্রোডাক্টটা হচ্ছে সেইটাকে আমি দেখিয়েছিলাম। তাই সেরকম ভাবে জিনিসটাকে দেখাতে হবে। আচ্ছা, এরপরে দেখো যেটা বলা হয়েছে যে ওই রোডিয়াম ট্রাইথাইল ফসফিনের কোশ্চেনটা যেটা ফার্স্ট মকে ছিল সেম একই কোশ্চেন।
আবারও বলে দিই যে যেখানে ট্রাইইথাইল ফসফিন আছে এখানে যে হবে না তার কারণটা তো আমি যেরকম বলেছি ওটা লিখতেই হবে, যে ওই ডিসোসিয়েশন ফার্স্ট স্টেপটা হচ্ছে না, যে একটা PET3 বেরিয়ে যাবে সেটা হয় না স্টেটিক রিজনের কারণে। কিন্তু ওই করসপন্ডিং স্টেপটার এক্সপ্লেনেশন যখন তুমি করছো সেই রিয়াকশনটা দেখাও, যে ওই যে ডিসোসিয়েশন হচ্ছে না মানে PET3 যে বেরিয়ে যাচ্ছে না, PPH3 থাকলে যে বেরিয়ে যেত, সেই অংশটুকু তুমি দেখাও, সেখানেই হচ্ছে প্রপার এক্সপ্লেনেশনটা কমপ্লিট হবে এবং ফুল মার্কস পাবে। আচ্ছা 1.3 এ পার্টটা তোমরা বলো দেখি, ট্রাই করো দেখি। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে সিম্পল অ্যান্সার, যে ফার্স্ট কম্পাউন্ডটা যেটা আছে সেটা হচ্ছে +2 চার্জ তো এমনি আছে, তার সাথে ডায়ার্স টু, ডায়ার্সটা দেখো যেটা লেখা আছে 1,2 বিস ডাইমিথাইল ডাইমিথাইল আর্সিনো, আচ্ছা আর্সেনিকের কমপ্লেক্স ছিল, ডাইমিথাইল আর্সিনো বেঞ্জিন ছিল। তাহলে এখানে হচ্ছে এটা পাই অ্যাসিড লিগ্যান্ড, মানে হচ্ছে পাই অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে অল ওভার কোবাল্টের উপরে কি ইলেকট্রন ডেন্সিটি কমছে, তাহলে এটা ইলেকট্রন রিচ না ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টার হচ্ছে, তাহলে এ এনও প্লাসকে প্রেফার করবে। আর এনও প্লাসকে যদি প্রেফার করে সিম্পল হচ্ছে লিনিয়ারলি কোঅর্ডিনেট, কারণ 3 ইলেকট্রন আসছে। আর একটা হচ্ছে কি এনও বেন্ট হচ্ছে পরেরটার ক্ষেত্রে, কেন, কারণ পরেরটার ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি ইরিডিয়াম কম্পারেটিভলি ফার্স্ট কম্পাউন্ডের থেকে ইলেকট্রন রিচ, তাই এইটাকে এরকম ভাবে আমি এক্সপ্লেন করতে হবে যে অ্যাকচুয়ালি ফার্স্ট কম্পাউন্ড ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সেকেন্ড কম্পাউন্ড ইলেকট্রন রিচ, আর তার করসপন্ডিং এক্সপ্লেনেশন। বি পার্টটা যাচ্ছি, বি পার্টে কি আছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফ্লুকচুয়ানাল মলিকিউল, গিভ অ্যান এক্সাম্পল। এক্সাম্পল দিতে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, এক্সাম্পলটা তোমরা দিতে পারবে, কারণ এক্সাম্পল আমি অলরেডি একটা লিখিয়েছি, ওই এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করলেই হবে, এবং জেনারেলি ওই এক্সাম্পলটাই তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে। আর হোয়াট ডু ইউ মিন বাই ফ্লুকচুয়ানাল মলিকিউল, আমি যে ডেফিনেশনটা তোমাদের পুরোটা লিখিয়েছি পুরো ডেফিনেশনটাই লিখবে। হ্যাঁ তুলনামূলক বলতে গেলে হয়তো হবে যে 2 মার্কসের কোশ্চেন অনুযায়ী ডেফিনেশনটা একটু বড়, যে ডেফিনেশনটা আছে ওটাই লেখো, তাহলে ওটাতে একদম ফুল মার্কস পাবে, মার্কস কাটার কোনো জায়গা থাকবে না। 1.4 এ বলছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং অফ সিও ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং, এটা তোমাদের দেখাতে হচ্ছে, অ্যান্ড হাউ দিজ আর ডিফারেন্সিয়েটেড এক্সপেরিমেন্টালি, এটা তোমাদের বলতে হবে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং অফ সিও, তাহলে তোমরা এখানে অ্যান্সারটা দেখো কিভাবে করবে, ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং অফ সিও তোমরা যখন করছো তার করসপন্ডিং এক্সাম্পল একটা করে দেখাতে হবে। তাহলে ফার্স্ট মনে রাখো, টার্মিনাল দেখাবো আমি, ব্রিজিং দেখাবো, সেমি ব্রিজিং দেখাবো, আরো যেগুলো আছে আমি সবই দেখাবো, কিন্তু এটা মনে রাখবে যে কটা টাইপস অফ বাইন্ডিং আমি দেখাবো তার করসপন্ডিং এক্সাম্পল আমাকে দেখাতে হবে। মানে কি, একটা করে এক্সাম্পল আমি দেখাবো, যে একটা করে তার করসপন্ডিং কম্পাউন্ড বা কমপ্লেক্সের স্ট্রাকচার আমি দেখাচ্ছি, হাউ দিজ আর ডিফারেন্সিয়েট এক্সপেরিমেন্টালি। তাহলে এটাকে যখন এক্সপ্লেন করতে হচ্ছে আবার মনে রাখতে হবে যে টার্মিনাল, ব্রিজিং, সেমি ব্রিজিং যাই বাইন্ডিং মোড আমি দেখাই, প্রত্যেকটার ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালু আমি লিখবো, বা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মার্জিন আমি লিখবো। যদি মার্জিন আমি না লিখি তাহলেও কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট হলো না। তাহলে মনে রাখতে হবে যে ডিফারেন্ট টাইপস অফ বাইন্ডিং মানে কি, প্রত্যেকটা বাইন্ডিং মোড, টার্মিনাল, ব্রিজিং, সেমি ব্রিজিং যাই কিছু আছে ওখানে, যাই কিছু আছে সবগুলো আমি দেখাবো, তার করসপন্ডিং একটা করে এক্সাম্পলও আমাকে দেখাতে হবে, এবং স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালুগুলো আমি ওখানে মেনশন করবো, বা স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির ভ্যালুর রিজিয়নগুলো আমি ওখানে মেনশন করব। অ্যান্ড হাউ দিজ আর ডিফারেন্সিয়েটেড, তাহলে সেটাকে আমরা কি বলবো, থ্রু দ্য স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মেজার্ড বাই আইআর স্পেকট্রোস্কোপি। এটাকে আমায় বলতে হবে কিভাবে ডিফারেন্সিয়েট করা হয়, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করি, কিন্তু স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি আমি কোথা থেকে পাচ্ছি, আইআর স্পেকট্রোস্কোপিতে, আইআর স্পেকট্রোস্কোপি থেকে পাই। তাহলে থ্রু দ্য ভ্যালু অফ স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি মেজার্ড বাই আইআর স্পেকট্রোস্কোপি, এই অংশটা আমাকে লিখতে হবে। বলছি আগের কোশ্চেনটা যেটা ফ্লুক্সিওনাল মলিকিউলের উদাহরণ যেটা ছিল, হুম। হ্যাঁ ওখানে ওইটা দিয়ে ওটা কি সিস থেকে ট্রান্স হচ্ছে যেটা ওটা দেখাতে হবে। 1.4 বি পার্ট বলছি, বি পার্টটার অ্যান্সারটা তো তোমরা অলরেডি জানো যে কোন কম্পাউন্ডটা হবে, ওই একটা কিউবিক ফর্ম করব, কিউবিক ফর্মে আয়রনটা টেট্রাহেড্রাল ইউনিটে থাকবে, বাকি ইটা 5 C5H5 আর সিও দিয়ে আমি অ্যাকচুয়ালি ওটাকে পুরো ফিল আপ করবো, সেটা তো ঠিক আছে, কিন্তু ওইটুকু করার আগে কোশ্চেনটাকে তুমি যেভাবে লিখবে মানে এক্সপ্লেনেশনটা, আমি ওই অবধি স্ট্রাকচারটা আসছি কিভাবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, স্ট্রাকচারটা দেখিয়ে দিলে যে ফুল মার্কস পাবে তা কখনোই নয়। সেটা ইম্পর্টেন্সটা কোথায়, যে দেখো তোমাকে এরকম ভাবে মেনশন করতে হবে, কোশ্চেন হচ্ছে দুটো পার্টের অ্যান্সার, দেখো যে স্ট্রাকচারটা দেখাতে পারবে তার জন্য 1 নম্বর, আর স্ট্রাকচারটার কনক্লুশনের জন্য 1 নম্বর, তুমি কনক্লুড করছো কিভাবে ওই স্ট্রাকচারটা আসছে, তাহলে স্ট্রাকচারটা তুমি দেখাচ্ছ তার জন্য তো 1 নম্বর তুমি জানোই।
স্ট্রাকচারটার কনক্লুশন কিভাবে আসছে, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড অ্যাট তোমার 1640 সেন্টিমিটার ইনভার্স। মানেটা কি, মানেটা হচ্ছে এটা μ3 ব্রিজিং কার্বনিল, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1640 সেন্টিমিটার ইনভার্স এসছে, মানে হচ্ছে আমি μ3 কার্বনিল পাচ্ছি, এটা তোমাকে লিখতে হচ্ছে। সেকেন্ড, 1H NMR spectrum shows a single line even at low temperature, means that all hydrogens are in the same environment, means that all hydrogen are in the same environment, মানে হচ্ছে যে ইটা 5 C5 H5 যেটা আছে সেগুলো হচ্ছে সব হাইড্রোজেন গুলো এখানে সেম এনভায়রনমেন্টে আছে, মানে আলাদা ধরনের কোনো বন্ডিং নেই, যে একটা আয়রনের সাথে ইটা 5 C5 H5 এ যদি থাকে, ওই আয়রনের সাথে যদি একটা সিও লিঙ্ক থাকে, প্রত্যেকটা আয়রনের সাথে একটা করে সিও লিঙ্ক থাকবে, কারণ প্রত্যেকটা হাইড্রোজেন সেম এনভায়রনমেন্টে থাকবে। যদি হাইড্রোজেনটা আলাদা এনভায়রনমেন্টে থাকতো তাহলে সেই হাইড্রোজেনগুলো আলাদা লাইন দিত। এখানে শো 1H NMR স্পেকট্রাম শোজ সিঙ্গেল লাইন, মানে কি প্রত্যেকটা হাইড্রোজেন এখানে সেম এনভায়রনমেন্টে আছে, এই কথাটা আমাকে উল্লেখ করতে হবে। এই দুটোকে তুমি যদি উল্লেখ করো তাহলে তুমি 1 নম্বর পাচ্ছ, আর তার করসপন্ডিং এবার তুমি স্ট্রাকচারটা যখন লিখছো তার সেখান থেকে তুমি 1 নম্বর পাবে। 1.5 এ পার্টটা যায়, এ পার্টটা হচ্ছে স্কুইজের প্রশ্ন ছিল। অ্যান অর্গানোমেটালিক কম্পাউন্ড এ উইথ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা MC4O4 reacts with nitric oxide to give a new compound B with empirical formula MC3NO4. B on further reaction with excess NO under drastic conditions gave a new compound C with the molecular formula MN3O3. Compounds A, B and C are stable and one among them contains more than one metal atom. Draw the structures of A, B and C. তাহলে কি কি আছে দেখো, MC4O4, আমি একটু লিখে নিই, 1.5 এ প্রথমটা কি ছিল দেখো, MC4O4, সেখান থেকে আমি কি পাচ্ছি, M পেয়েছি, C3 পেয়েছি, NO4, আর একটা কি পাচ্ছি দেখো তারপরটা ড্রাস্টিক কন্ডিশন NO দিয়েছি, আর এটা হচ্ছে একটা NOর সাথে এখানে অ্যাড হয়েছে। আর পরেরটা আমরা কি দিচ্ছি দেখো, MC3NO4, ওটা হচ্ছে আবার NO যখন দিচ্ছি MN3O3 এসছে, তাই তো দেখো এটা N3O3 এসছে। এবার আমাদের কি বলছে, এবিসি এর স্ট্রাকচার বার করতে বলেছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে এটাকে আমাকে বার করবো আমি কিভাবে, তাহলে এখানে আমায় দেখতে হবে, দেখো এখান থেকে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইখান থেকে যখন এখানে যাচ্ছে তখন তাহলে কি হচ্ছে, তখন একটা সিও বেরোচ্ছে, তাই তো, তার করসপন্ডিং একটা এনও ঢুকছে, একটা সিও বেরোচ্ছে এবং তার করসপন্ডিং একটা এনও ঢুকছে। তাহলে এটা কি থিওরিটিক্যালি পসিবল? এটা থিওরিটিক্যালি পসিবল নয়। কেন? কারণ সিওটা হচ্ছে আমার 2 ইলেকট্রন আর এনওটা হচ্ছে আমার 3 ইলেকট্রন। আর এখানে কি হচ্ছে দেখো, এখান থেকে যখন এখানে আমি পাচ্ছি তখন কটা সিও বেরোচ্ছে, তখন এখানে বেরোচ্ছে তিনটে সিও বেরোচ্ছে আর দুটো এনও ঢুকছে। তাহলে এটা কি থিওরিটিক্যালি পসিবল? এটা পসিবল। কেন? কারণ সিওর জন্য দুটো ইলেকট্রন বেরোয়, তাহলে 3 × 2 6, আর দুটো এনও এখানে ঢুকছে না, দুটো এনও এখানে ঢুকছে, তাহলে দুটো এনোর জন্য 6, তাহলে আমার এটা পসিবল। তাহলে দেখো MC3NO4 আর MN3O3 ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে MC4O4 থেকে যখন MC3NO4 যাচ্ছে সেখানে প্রবলেম আছে, কারণ সিওর জন্য 2 ইলেকট্রন আছে আর এনোর জন্য 3 ইলেকট্রন আছে। তাহলে এখানে প্রবলেমটা কোথায়, কম ইলেকট্রনটা কোথায় আসছে, যখন সিওটা বেরোচ্ছে দেখো, তাহলে সিওটা কোথায় আছে, MC4A4, তাহলে MC4A4 দেখো একটা ইলেকট্রন কম আছে, তাহলে MC4A4 যদি একটা ইলেকট্রন কম থাকে তার মানে এটা ডাইমারাইজেশন হবে এবং M2C8O8 তৈরি হবে। দেখো এবার ক্লিয়ার হয়েছে, এইটুকু বুঝতে পেরেছো কি? জিনিসটা হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তোমরা এরকম ভাবে জিনিসটা লিখবে, প্রথম যখন লিখছো খাতায় যে MC4O4, সেখান থেকে MC3NO4, আর আমি যেরকম ভাবে দেখেছি এরকমও লিখতে পারো, অথবা তোমরা এরকম ভাবে লিখতে পারো যে 2CO, আর এখানে হচ্ছে 2 সিওর জায়গায় আমি ঢুকছি আমার NO, তাহলে সিওর জায়গায় NO মানে হচ্ছে এখানে 2 ইলেকট্রন, এখানে হচ্ছে 3 ইলেকট্রন, এটা পসিবল নয়।
আবার এখানে কি আছে 3CO জায়গায় হচ্ছে 2NO, তাহলে 3CO জায়গায় 2NO মানে হচ্ছে এটা 6 ইলেকট্রন, এটা 6 ইলেকট্রন, তাহলে সেটা থিওরিটিক্যালি পসিবল। তাহলে এখানে কোনো আমার ডাইমেনশন হবে না, এই স্টেপটা একদম ঠিক আছে। তাহলে ডাইমেনশন কোথায় হচ্ছে এখানে, কেন? কারণ এখানে 2 ইলেকট্রন, এখানে 3 ইলেকট্রন ঢুকছে, তাহলে এখানে একটা ইলেকট্রন বেশি ঢুকতে পারছে, কিন্তু এখানে 2 ইলেকট্রন, একটা ইলেকট্রন কম আছে, তাহলে কমটা আমি মেটাবো কিভাবে? তাহলে এখানে ডাইমেনশন হলো। এবার যখন ডাইমেনশনটা হয়ে গেল, তাহলে আমার প্রথম কমপ্লেক্সটা হচ্ছে M2C2O8। M2C2O8 মানে সিম্পল জিনিস হচ্ছে M2CO8, এটা বোঝা যাচ্ছে। তাহলে M2CO8 যদি আমার 18 ইলেকট্রন ফর্ম করতে চায়, তাহলে দুটো মেটালের জন্য আমি ধরবো টোটাল 2x ইলেকট্রন, আর 8টা কার্বনিলের জন্য আমি ধরবো 8 × 2 ইলেকট্রন মানে 16 ইলেকট্রন, আর একটা আমার নিশ্চয়ই মেটাল মেটাল বন্ড থাকবে, তাহলে তার জন্য আমার হবে 2 ইলেকট্রন। তাহলে টোটালটা আমার কত আসবে? টোটাল আসবে আমার টোটাল 16 + 2 18, 18 + 2x, 18 + 2x মানেই হচ্ছে আমার 36। তাহলে আমার আসছে x = 9, আর x = 9 আসা মানেই হচ্ছে এটা CO2CO8। এবারে তাহলে তুমি এটা যেহেতু A হলো, তার করসপন্ডিং B আর C তুমি ইজিলি বার করতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো আমি আরেকবার বলে দিই যে মাইগ্রেটরি ট্রাইফিনাইল ফসফিনের ইনসারশন। সাথে যখন এই কমপ্লেক্সটা আছে, তাহলে আমি প্রথমে এখানে কি করব? ফার্স্ট স্টেপ হচ্ছে আমি টোটাল ইলেকট্রনিক ক্যালকুলেশন দেখাবো। টোটাল ইলেকট্রনিক ক্যালকুলেশন মানে কি? ট্রাইফিনাইল ফসফেট থেকে দুটো ইলেকট্রন, ইটা 5 CP থেকে 5টা, এমিদের জন্য একটা, কারণ ওটা সিগমা বন্ড করে, আয়রনের জন্য 8টা, আর কার্বনের জন্য দুটো। টোটাল আমি 18 ইলেকট্রনের যে 18 ইলেকট্রন এটা ফর্ম করছে সেটা দেখাবো। আর 18 ইলেকট্রন যদি ফর্ম করে, তাহলে কমপ্লেক্সটা কিন্তু ডিরেক্টলি কার্বনিলের সাথে রিয়াকশনে যাবে না। হ্যাঁ, এবারে বলো যে তাই করতে হবে মনে হয়। তাহলে প্রথম কি হবে? ট্রাইফিনাইল ফসফিন এখানে আছে, ট্রাইফিনাইল ফসফিনের সাথে এখানে আছে ইটা 5 CP, আর আছে তোমার মিথাইল আছে, আয়রন আছে, আর এখানে কার্বনিল আছে। এটাকে তোমরা এদের কি করতে হবে? এটা তুমি আঁকতেও পারো একবার, নর্মাল নর্মাল আঁকলে কি হবে? আয়রন হলো, আর সবসময়ের জন্য যেটা আঁকবে তাহলে সিও আর এমিটাকে কাছাকাছি আঁকবে যাতে দেখাতে সুবিধা হয়। এটা হইলো, আর এটা তুমি ট্রাইফিনাইল ফসফিন আঁকো, সরি সাইক্লোপেন্টাডাইনিলটা আঁকলাম, হয়ে গেল। তাহলে এটাকে আমি কি লিখবো? নিচে কিন্তু 18 ইলেকট্রন, এটাকে মেনশন অবশ্যই করব। এরপর আমি কি লিখবো? CO মাইগ্রেটরি ইনসারশন, ব্র্যাকেটে লিখবো 1 1 ইনসারশন, 1 1 ইনসারশন। তাহলে 1 1 ইনসারশন লেখার পরে আমি যেটা লিখবো সেটা কি হবে? এফই থাকবে। দেখো সিওটা ঢুকবে, এমই তো ঢুকবে না, তাই আমি এখানে লিখলাম। আমি সিওর জায়গায় লিখছি না কিন্তু, সিও এমই আমি এখানে লিখলাম। অনেকে করতে পারে এখানে সিওএমই লিখছে, অ্যাকচুয়ালি এটা ভুল। কেন? কারণ সিওটা মাইগ্রেটরি ইনসারশনে যাচ্ছে, এমিটা কিন্তু যাচ্ছে না, তাই ওটা কিন্তু ভুল। অ্যাকচুয়ালি লেখা উচিত এমির জায়গায় সিওটাকে। আচ্ছা, এরপরে তাহলে এটা যখন হয়ে গেল, তাহলে এখানে কি থাকবে? এটা আমার আসবে আবার এখানে নর্মাল PPH3 রইলো, আর এটা আমার নর্মাল সাইক্লোপেন্টাডাইনাইল যেরকম ছিল সেটা থাকবে। তাহলে এখানে আমি মেনশন করব 16 ইলেকট্রন। এরপর আমি যখন সিও লিখবো, তখন আমি লিখবো সিও অ্যাডিশন এখানে হচ্ছে। তাহলে সিও অ্যাডিশন যখন হবে, তাহলে এখানে কি হবে? 1 মিনিট। সিও যখন অ্যাডিশন হবে, তাহলে আলটিমেটলি আমার দেখতে কিরকম হবে? এখানে আমার সাইক্লোপেন্টাডাইনাইল আসবে, এখানে একটা সিও এলো, এখানে সিও এমই রইলো, আর এখানে আমার রইলো PPH3। তাহলে এটা আমার হবে টোটাল 18 ইলেকট্রন। এখানে আবার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এখানে শুধুমাত্র 18 ইলেকট্রন লিখে দিলেই হবে। প্রথমটা তোমরা ক্যালকুলেশন করে দেবে। ক্লিয়ার হয়েছে? 1.6 এই পার্টে যাচ্ছি। দেখো, 4টে আইসো ইলেকট্রনিক হেক্সা কার্বনিল এখানে দেওয়া আছে। 4টে আইসো ইলেকট্রনিক যদি হেক্সা কার্বনিল এখানে বলা থাকে, এখানে আমি আলাদাভাবে এই কোশ্চেনে দেখো এখানে ইলেকট্রনিক ক্যালকুলেশনের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এখানে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি নিয়ে কোশ্চেন। এখানে যে 18 ইলেকট্রন ফর্ম করছে না, 16 না 17, এখানে কিন্তু দেখানোর কোনো দরকার নেই। আর 4টে যে আইসো ইলেকট্রনিক এখানে বলেই দিয়েছে। তো এখানে যদি কেউ মানে ইলেকট্রনিক ক্যালকুলেশন করে থাকো, সে বেকার টাইম ওয়েস্ট করছে, তাই এখানে ইলেকট্রনিক ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। দেখো, সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি যখন এখানে দিচ্ছে, তাহলে এখানে এক্সপ্লেন করতে বলেছে। এক্সপ্লেনেশনটা এবার তোমার দেখো, এক্সপ্লেনেশনটা এখানে কি ধরনের দিয়েছে? পিরিয়ড, গ্রুপ, চার্জ কি রকম দিয়েছে? সিম্পল, এটা দেখলেই বোঝা এটা চার্জের প্রশ্ন, কারণ নেগেটিভ চার্জ থেকে ধীরে ধীরে পজিটিভ চার্জের দিকে যাচ্ছে। তাহলে যত আমার ইলেকট্রন ডেন্সিটি মেটাল ইলেকট্রনের উপর বাড়বে, যত নেগেটিভ চার্জ ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, তত কি হবে? মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিংটা হচ্ছে, যেই অ্যান্সারটা এরকম ভাবে আমি লিখিয়ে দিয়েছি অলরেডি তোমাদের চার্জ দিয়ে, যতই মেটাল টু লিগ্যান্ড পাই ব্যাক বন্ডিং হচ্ছে, অথবা সিও অ্যাকচুয়ালি পাই অ্যাকসেপ্টেন্সটা বেশি হচ্ছে, অথবা পাই স্টারে বেশি পরিমাণ ইলেকট্রন নিচ্ছে, তত যদি বেশি পরিমাণ ইলেকট্রন নেয় নিজের পাই স্টারে, অথবা মেটাল টু লিগ্যান্ড যদি পাই ব্যাক বন্ডিং বেশি হয়, তত কি হবে? সিওর অ্যান্টি বন্ডিং এ ইলেকট্রনটা ঢুকছে এবং সিওর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কমে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে?
অ্যান্সারটা এখানে কমপ্লিট করে দিলে হবে না। কেন হবে না? কারণ এই কোশ্চেনের অ্যান্সারটা যে এই রকমই জেনারেলি হয়, মানে এই অবধিই থাকে, কিন্তু এইটা তোমাদের একটা জায়গায় এখানে দেখতে হবে। আমি এখানে ফ্রি সিওটাও লিখেছি, ফ্রি সিওটাও এখানে দেওয়া আছে 2143, তাই ফ্রি সিওর সাথে কম্প্যারিজনটা তোমাকে এখানে দেখাতে হবে যে ফ্রি সিওতে অ্যাকচুয়ালি এই ধরনের তো কোনো পাই বন্ডিং হচ্ছে না, পাই ব্যাক বন্ডিং। তাই পাই ব্যাক বন্ডিং গুলো কোথায় হয়েছে? মেটাল লিগ্যান্ড যখনই থাকবে বা মেটালের সাথে কার্বনিলের যখন লিঙ্কেজ থাকছে তখনই মেটাল টু লিগ্যান্ড পাই ব্যাক বন্ডিংটা হচ্ছে, তাছাড়া তো হচ্ছে না। তাই ফ্রি সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অলওয়েজ এই কমপ্লেক্স গুলোর থেকে বেশি হচ্ছে, কারণ এই ধরনের কমপ্লেক্সে অ্যাকচুয়ালি মেটাল টু কার্বনিল পাই ব্যাক বন্ডিংটা হচ্ছে, কিন্তু ফ্রি সিওতে কোনো পাই ব্যাক বন্ডিং না হওয়ার কারণে ফ্রি সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি অলওয়েজ এই কমপ্লেক্স গুলোর থেকে বেশি থাকবে। ক্লিয়ার হয়েছে? লাস্ট পার্টটায় আসছি। লাস্ট পার্ট হচ্ছে লাস্ট পার্টটা কি ধরনের, কি সল্ট, এটা মনে পড়ছে? কিন্তু জিসিস সল্ট তো জাইসেস সল্ট, Zeise's এটা salt. এটা জাইসেস সল্টের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা তোমাকে এক্সপ্লেন করতে বলেছে। স্ট্রাকচারটা এক্সপ্লেন করার মানে হচ্ছে কি, যে প্ল্যাটিনামের সাথে 3টে ক্লোরিন একটা প্লেনে আছে, আর C2H4 হচ্ছে ভার্টিক্যালি থাকবে, এবং C2H4 এর সাথে প্ল্যাটিনামের ডিস্টেন্স এবং প্রত্যেকটা প্ল্যাটিনাম ক্লোরিন বন্ডের ডিস্টেন্স, C2H4 ফ্রি রোটেশন করতে পারে কি পারে না সেই ধরনের জিনিস, এবং তার এই এর অল ওভার স্ট্রাকচারটা এবং তার করসপন্ডিং বন্ডিংটা, যে বন্ডিংটা অ্যাকচুয়ালি সেই ডিওয়ার মডেলটা আমি দেখিয়েছিলাম, সেই ডিওয়ার মডেল দিয়ে অ্যাকচুয়ালি পুরো বন্ডিংটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। যে প্ল্যাটিনাম টু C2H4 এটা একটা সরি C2H4 তো প্ল্যাটিনাম, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পাই ডোনেশন হচ্ছে, এবং প্ল্যাটিনাম টু C2H4 হচ্ছে অ্যাকচুয়ালি পাই ব্যাক ডোনেশন হচ্ছে, যে পাই স্টার অরবিটালে অ্যাকচুয়ালি C2H4 করসপন্ডিং ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করছে, এই বন্ডিংটা দেখাতে হবে। তাই স্ট্রাকচারের বন্ডিং আমি যে পুরোর অংশটা দেখেছি এই পুরোটা দেখাতে হবে, তার জন্য এখানে 3 মার্কস, তার জন্য এখানে 2 মার্কস দিয়েছে। এই কোশ্চেনটা তুলনামূলকভাবে বলতে পারো অনেক বড় অ্যান্সার, কারণ 1.6 এ যে পার্টটা আছে, এই পার্টটা 3 নম্বর আছে, তার করসপন্ডিং অ্যান্সারটা তুলনামূলকভাবে একটু মানে মিডিয়াম টাইপের, আমি বলছি না খুব বড়, কিন্তু ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং অফ জাইসেস সল্ট যেটা দিয়েছে, এটা 2 মার্কসের কোশ্চেন হিসেবে অনেক বড় অ্যান্সার, কারণ স্ট্রাকচার আর বন্ডিং দুটো পার্টই যথেষ্ট বড়।